খানিক এগিয়ে বাঁ দিকে ঘুরল সে। বড় রাস্তাটা বিজলি বাতির তীব্র আলোয় ঝলসে গেলেও গলিটা শুনশান। টিমটিম করে জ্বলছে একটা সাদা আলো। সেটাকে পেরিয়ে দৃষ্টি শূন্যে ভাসাতেই একটু দূরে সে দেখতে পেল দোতলা বাড়িটিকে। পুরো শহর বদলে গেল, হ্যাঁ এখনো বদলায়নি সেটা। ওই বাড়িতেই ঢুকতে হবে তাকে। কবজি উল্টে নিজের পুরনো হাতঘড়িটার দিকে দেখলেন রাজেন। প্রার্থনা শুরু হতে এখনো মিনিট 10 দেরি। রবিবার সকাল হলেই চার্চে যান রাজেন। আবার শনিবার সন্ধ্যাবেলার আরতির সময় তাকে দেখা যায় হেলা বটতলার শতাব্দী প্রাচীন কালী মন্দিরে। তখন মন্দিরের পুরোহিত সাধন ভট্টাচার্যের পিছনে দাঁড়িয়ে দু চোখ বুজে জোর হাতে মায়ের ধ্যান করেন তিনি। এই নিয়ে গঙ্গাধরপুরের ছেলে ছোকরাদের দেদার কৌতূহল থাকলেও কেউ ঘাঁটাতে সাহস পায় না রাজেনকে, কারণ ওই তান্ত্রিকের তকমাটা। নিজের ঢাক না পেটালেও গঙ্গাধরপুরের মানুষ মনে করে বয়স একটু বেশির দিকে হলেও রাজেনের অনেক ক্ষমতা। তিনি এখনো নিয়মিত সাধনা করেন, বিশেষ করে অমাবস্যার রাতে। তাই অমাবস্যার ঠিক পরের সকালে তার বাড়ির ছাদে শুকোতে দেখা যায় লাল কাপড়। পিন্টুর মাও একদিন সকালে তার ঠাকুরঘর ঝাড় দিতে গিয়ে দেখে ফেলেছিল তার রুদ্রাক্ষের মালাখানা। সঙ্গে রয়েছে ঠাকুরঘরের সেই ভয়ালো দেবী মূর্তি। ওটার ভয়ে পিন্টুর মা ঠাকুর ঘরে ঝাঁট দিতে ঢোকার সময় রাম নাম জপ করে। ওর মুখ দিয়ে এইসব কথা রটে গেছে গঙ্গাধরপুরে। কখনো কখনো রাজেনকে চুপচাপ বসে থাকতে দেখা যায় ওই শহরের একমাত্র শ্মশান আর চার্চ সংলগ্ন গ্রেভিয়ার্ডে। গদির উপর বিষ ফোড়ার মতো তিনি আবার অবিবাহিত। গঙ্গাধরপুরের বাতাসে কান পাতলেই শোনা যায় একটা কথা। একসময় চাকরির নামে সিকিমে গেলেও তিনি নাকি আসলে চাকরি করতে যাননি, গিয়েছিলেন তন্ত্র সাধনা শিখতে। রাজেন সব জানেন এবং মনে মনে হাসেন। কথাটা পুরোপুরি মিথ্যা নয়। অনেক বছর আগে সত্যি সত্যি সিকিমে গিয়েছিলেন তিনি, তবে তন্ত্র শিখতে নয়, চাকরি করতে। কিন্তু সেখানেই এক ভৈরবীর কাছে তন্ত্র সাধনায় হাতে খড়ি হয় তার। ছেলেবেলা থেকেই তন্ত্র আর নির্জনতা খুব টানত তাকে। হিমালয়ে তিনি গিয়েছিলেন এই নির্জনতার টানে। তারপর ভৈরবীর সাথে পরিচয় হওয়ার পরেই রাজেন ভেবেছিলেন চাকরি ছেড়ে সন্ন্যাস নেবেন, কিন্তু ভৈরবী তাকে সে কাজ করতে দেননি। বলতেন, ও পথ তোর জন্য নয়, তুই তো সংসারে থেকেও যোগী। অগত্যা চাকরিটা না ছাড়তে পারলেও ভৈরবী হারিয়ে যাওয়ার পরেও তার পুরো যৌবন কেটে গেছে তন্ত্র করে। অবসরের পর পাকাপাকিভাবে গঙ্গাধরপুরে ফিরে এলেও তার আগে লম্বা ছুটি নিয়ে গঙ্গাধরপুরে ফেরা বা সময় থাকতে থাকতে বিয়ে করা কোনোটাই আর হয়ে ওঠেনি তার জন্য যে রাজেনের খুব আক্ষেপ আছে তা নয়। সংসার হয়নি ঠিকই, কিন্তু এই জীবনে তন্ত্রের অনেক গুপ্ত মন্ত্র তার করায়ত্ত। তিনি চাইলে এমন অনেক কাজ করতে পারেন যা আর 5টা সাধারণ মানুষ কখনোই পারবে না। নিজেকে তন্ত্র সাধনায় দীক্ষিত করলেও গঙ্গাধরপুর চার্চের সাথেও রাজেনের একটা আত্মিক বন্ধন রয়ে গেছে সেই ছেলেবেলা থেকে। সেও প্রায় 50-60 বছর আগেকার কথা। তখন ওই চার্চের ফাদার ছিলেন রমানাথ। ছোট ছেলে মেয়েদের তিনি খুব ভালোবাসতেন। তার টানেই সেই সময় রাজেন আর তার বন্ধুরা
মাঝে মাঝেই চলে আসতেন এখানে। তার উপর রাজেনরা যে স্কুলে পড়েছেন, মানে গঙ্গাধরপুর কনভেন্ট হাই স্কুল, সেটাও ফাদার বানিয়েছিলেন নিজের হাতে। এখনও এই শহরের প্রায় 3% মানুষ খ্রিস্টান। তাদের মধ্যে বেশ কয়েকজন আছেন যারা প্রার্থনা শুরু হওয়ার আগে অবধিও চার্চের বাইরে দাঁড়িয়ে কথা বলেন। খানিক দূর থেকে রাজেন দেখলেন আজ সেই দলে যোগ দিয়েছেন চার্চের ফাদার সুজাত। গঙ্গাধরপুর চার্চটা বেশ বড়, পিছনের কবরস্থানটাও দখল করে রেখেছে অনেকটা জায়গা। তবে বহু পুরনো হওয়ার কারণে এখন আর কাউকে সমাহিত করা হয় না সেই গ্রেভিয়ার্ডে। তার বদলে চার্চ থেকে একটু দূরে গড়ে উঠেছে একটা সিমেট্রি। চার্চ আর গ্রেভিয়ার্ডকে ঘিরে রয়েছে এক মানুষ সমান উঁচু পাঁচিল। গ্রেভিয়ার্ডে ঢোকার জন্য পিছন দিক থেকে আর একটা গেট থাকলেও চার্চের সামনেও রয়েছে কম্পাউন্ডের মেন এন্ট্রান্স। মেন এন্ট্রান্স মানে একটা চওড়া গেট, অনেক পুরনো আমলের জমিদার বাড়ির মতো। ভিতরে ঢুকে প্রথমেই রয়েছে একটা বাগান। বাগান চিড়ে একটা চওড়া সোজা রাস্তা চলে গেছে গথিক রীতিতে তৈরি গির্জার দরজা অবধি। রাস্তাটায় দাঁড়িয়ে বেশ কয়েকজনের সাথে গল্প করছিলেন সুজাত। সুজাতের বয়স আন্দাজ 50-এর পাশাপাশি। এই গির্জায় এসেছেন মাস 6 আগে, কিন্তু এই কদিনে বেশ ভালো পরিচয় হয়ে গেছে রাজেনের সঙ্গে। সুজাতের সাথে যারা কথা বলেছিলেন তাদের মধ্যে একটা ছেলে আর মেয়ে ছাড়া সবাইকেই খুব ভালো করে চেনেন রাজেন। ছেলে মেয়ে দুটোর বয়স কম, বিয়ের পোশাকে না হলেও ওদের পাশাপাশি দাঁড়ানোর ভঙ্গিমাই বলে দেয় সদ্য এক হয়েছে 4খানা হাত। নতুন লোক তো চট করে এখানে আসে না। একটু অবাক হলেন রাজেন। গির্জার আরো একটু কাছে আসতে রাজেনের মনে হলো মেয়েটাকে যেন একটু চেনা চেনা লাগছে তার, কিন্তু কোথায় দেখেছেন ওকে? স্মৃতির সরণি বেয়ে সময়ের উল্টো দিকে অনেকটা হেঁটেও রাজেন মেয়েটার কোনো হদিশ করতে পারলেন না। গেটের বাইরে থেকে দেখা যাচ্ছে মেয়েটার শরীরের ডান দিক। বাঙালি কায়দায় শাড়ি পরেছে সে। ওর দিকে আরো একবার ভালো করে তাকাতেই বুক কেঁপে গেল রাজেনের। মেয়েটাকে ঘিরে রেখেছে একটা অস্পষ্ট কুয়াশার বলয়। লক্ষণটা ভালো নয় একেবারে। ভগবান জানেন কি হতে চলেছে। রাজেন বুঝতে পারলেন এদের সাথে পরিচয় করাটা দরকারি। এদিকে প্রার্থনা শুরু হতেও আর দেরি নেই মোটেও। তাড়াতাড়ি পা চালিয়ে চার্চের চৌহদ্দির মধ্যে ঢুকতেই থমকে যেতে বাধ্য হলেন তিনি। কি অসম্ভব ভারী হয়ে আছে গির্জার বাতাস। রাজেন অনুভব করলেন একটা লম্বা শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার, অথচ কি সাবলীল ভাবে কথা বলে চলেছে তার সামনে দাঁড়ানো মানুষগুলো। ঘুম ভেঙে যেতেই তিস্তা বুঝতে পারল অস্বাভাবিক আর অস্বস্তিকর অনুভূতিটা ঠিক গতকাল রাতের মতোই আবার একটু একটু করে ঘিরে ধরছে তাকে। সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার শির দাঁড়াবে। না চাইলেও তার এক এক করে তার চোখের সামনে ভেসে উঠতে শুরু করল গত রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো। তখন কটা বাজে কে জানে। গতকাল রাতেও ঠিক আজকের মতোই বিনা কারণে ঘুম ভেঙে গিয়েছিল। তখনও তার মাথার কাছে পড়ে আছে নাইটিখানা। গরম বলেই আর গায়ে চাপানো হয়নি সেটা। পাশে অঘরে ঘুমোচ্ছে নীল।
সেই উদুম। বাইরের জ্যোৎস্না ঘরটাকে যেটুকু আলো দিতে পেরেছে তাতে তার দিকে আর চোখে তাকালেই বোঝা যায় তুমুল সঙ্গমের পর ক্লান্ত মানুষটা পরম নিশ্চিন্তে পাড়ি দিয়েছে ঘুমের দেশে। পাশে নীলের উপস্থিতিও ভরসা জোগাতে পারেনি তিস্তাকে। ষষ্ঠ ইন্দ্রিয় তাকে স্পষ্ট জানান দিচ্ছিল একজোড়া অচেনা চোখ লুকিয়ে লুকিয়ে উপভোগ করছে তার অনাবৃত যৌবন। ভয় করছিল তিস্তার। নীলকে ডাকতে গিয়ে সে টের পেয়েছিল গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না তার। ভয়টা হঠাৎ প্রচণ্ড অন্ধকারের মতো গিলে নিতে শুরু করেছিল তিস্তাকে। ধাক্কা দিয়ে নীলকে জাগানোর জন্য হাতটা তুলতে গিয়ে নিজেই মারাত্মক ধাক্কা খেয়েছিল সে। শুধু হাত নয়, পুরো শরীরটাই তো ভারী হয়ে আসছে পাথরের মতো। স্লিপ প্যারালাইসিস বলে একটা কথা আছে ইংরেজিতে, যার বাংলা নাম বোবায় ধরা। তিস্তা ভেবেছিল সেই রকমই কিছু হয়েছে, কিন্তু সেটার স্থায়িত্ব তো মাত্র কয়েক মিনিট। অথচ তিস্তার এই চরম অস্বস্তিকর অবস্থাটা কাটতে চাইছিল না কিছুতেই। সে অনুভব করেছিল সেই অদৃশ্য আগন্তুক হাত রেখেছে তার অনাবৃত শরীরে। ভয়ে আর লজ্জায় খাড়া হয়ে গিয়েছিল তিস্তার শরীরের প্রতিটি রোমকূপ। হৃৎপিণ্ডের গতি বেড়ে গিয়েছিল কয়েক গুণ, কিন্তু সে আগন্তুকের সাথে কিছুতেই পেরে উঠছিল না তিস্তা। ক্রমশ অবসন্ন হয়ে আসছিল তার শরীর। ঘুমিয়ে পড়ার আগে অবধিও তিস্তা অনুভব করেছিল একজোড়া অপরিচিত আর লোভী হাত খেলা করছে তার শরীরের গোপন জায়গাগুলিতে। তবে সেসব কথা আজ নীলকে বলতে পারেনি তিস্তা। আসলে দিনের আলো ফুটে যাওয়ার পর ঘটনাটার গুরুত্ব অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল তার কাছে। সে ভেবেছিল ব্যাপারটা নিছক দুঃস্বপ্ন। তার উপর আজ সকাল থেকেই ওরা ব্যস্ত। চার্চে যাওয়া দিয়ে শুরু হয়েছিল দিনটা। তারপর ছিল গঙ্গাধরপুর কনভেন্টের নতুন টিচার নীলের জন্য একটা ছোট্ট একটা ওয়েলকাম পার্টি। সেটা শেষ হতে হতেই বেলা 12টা। এরপর সারাদিন নীলের নতুন কলিগ মানে স্কুলের বাকি সব টিচার আর তাদের ফ্যামিলির সাথে হই হুল্লোড় করে কেটে গেছিল সারাটা দিন। তবু রাত একটু গভীর। তিস্তার মনে একটু একটু করে উকি মারতে শুরু করেছিল গত রাতের ঘটনাটা। শুতে যাওয়ার আগে একটু হলেও ভয় করছিল তার। ক্লান্ত এই অজুহাতে আর নীলের ডাকে সাড়া দেয়নি সে। বিছানায় ওঠার আগে অন্য দিনের মতো পরনের অন্তর্বাসও ছেড়ে ফেলে দেয়নি ঘরের কোণে। তবুও আজ ঘুম ভেঙে যাওয়ার পর নিজের আঙুল কামড়াতে ইচ্ছা করল তিস্তার। সকালেই তো ফাদারের সাথে এত কথা হলো, তখনও সে যদি তাকে বলতো এই অস্বাভাবিক অনুভূতির কথা, তিনি হয়তো বলে দিতে পারতেন এর থেকে মুক্তির উপায়। গতকাল পুরো শরীরটা ভারী হয়ে থাকলেও আজ তিস্তা দেখল সে তার ঘাড়টা নাড়াচাড়া করতে পারছে। তার মনে হলো আগন্তুক এসে দাঁড়িয়েছে ঘরের জানালায়। সেদিকে চোখ ফেরাতেই আর হিম করা ভয় ঝাপটে ধরল তিস্তাকে। আজ পূর্ণিমা। চাঁদের আলো ওদের ঘরের জানলা চুইয়ে এসে পড়েছে ভেতরে। সেই আলোতেই তিস্তা দেখতে পেল সেই বিভৎস প্রাণীটাকে।
একটা মিশমিশে কালো বেড়াল বসে আছে তাদের দোতলার জানলায়। বাইরে পূর্ণিমার সৌন্দর্যকে ম্লান করে দিয়ে ধক ধক করে চলছে তার সবুজ চোখ দুটো। কোনো এক অচেনা সংকেত পেয়ে চোখ মেলে তাকালেন অগ্নিজিতা। মনটা ভীষণ উদ্বিগ্ন হয়ে উঠেছে তার। আজ আর ধ্যান হবে না। তবু নিজের আসন ছেড়ে উঠলেন না অগ্নিজিতা। মাথার উপর নক্ষত্র খচিত আকাশ। মুখ তুললেই দেখা যায় সপ্তর্ষি মণ্ডলকে। দূরে কালপুরুষ। স্থির দৃষ্টিতে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকতেই নিজের অস্থিরতার কারণ অনুধাবন করতে পারলেন অগ্নিজিতা। হিমালয়ের এই প্রত্যন্ত গ্রামের হদিশ এখনো পায়নি আধুনিক পৃথিবী। উল্টো দিকে আধুনিক সভ্যতার ছোঁয়াও পায়নি এ গ্রাম। রাত হলে বৈদ্যুতিক আলোর বদলে এখানে জ্বলে ওঠে কুপি। ইট পাথরের জঙ্গল নয়, গ্রামে রয়েছে দরমার বেড়া আর পাতায় ছাওয়া কুটির। এই গ্রাম স্বয়ং নির্ভর। পশুপালন আর চাষবাস করেই নিজেরাই নিজেদের যোগান করে খাদ্যের। প্রাচীন সভ্যতাকে আঁকড়ে ধরে রাখা এরকম গ্রাম একটু খুঁজলেই এখনো পাওয়া যায় পৃথিবীর আনাচে কানাচে। কিন্তু সেই গ্রাম সবার থেকে আলাদা। গ্রাম যে সম্পূর্ণ পুরুষহীন। এখানে নারীরাই মেটায় নারীদের শরীরের চাহিদা। এই গ্রামের প্রধান হলেন অগ্নিজিতা। গ্রামের কোনো কাজ তার অনুমতি ব্যতি রেখে হয় না কখনো। তার জীবনটা গ্রামের বাকি সব মহিলার সামনে খোলা পাতার মতো হলেও কেউ জানে না তিনি ঠিক কি করেন চৈত্র মাসের প্রথম পূর্ণিমার রাতে। কারণ সেই রাতে তিনি যজ্ঞে বসার পর এক অদ্ভুত ধোঁয়াশায় ভরে যায় তার সারা গ্রাম। তারপর কোনো এক মন্ত্র বলে একসাথে সবাই ঘুমিয়ে পড়ে। এই প্রথা চলছে যুগ যুগ ধরে। তার পূর্বসূরি নমসিতার কাছ থেকে এই যজ্ঞের মন্ত্র শিখেছিলেন অগ্নিজিতা। আসলে সেই রাতে সবাইকে মন্ত্র বলে সম্মোহিত করেন তিনি। সবাই ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর জেগে ওঠে গ্রামের সদ্য যুবতীরা। তখন তাদের জন্য অপেক্ষা করে পাশের গ্রাম থেকে আসা কয়েকজন পুরুষ। তারাও এখানে আসে অগ্নিজিতার মন্ত্রের টানে। সবকিছু হয়ে যাওয়ার পর সেই পুরুষরা আবার নিঃশব্দে ফিরে যায় তাদের গ্রামে। কিন্তু নারী বা পুরুষ কেউই তার জাদুর বলে মনে রাখতে পারে না সেই রাতের কথা। এর ঠিক কয়েক মাস পরেই গ্রামের সদ্য যুবতীরা জানান দেয় তাদের গর্ভে সঞ্চার হয়েছে নতুন প্রাণের। জন্মও এই গ্রামে নিয়ন্ত্রিত হয়ে আসছে অগ্নিজিতা বা তার পূর্বসূরিদের হাত ধরে। গ্রামের মেয়েরা গর্ভধারিণী হয়ে গেলে একদিন একসাথে সবাইকে আসতে হয় গ্রাম প্রধানের কাছে। সেখানে তাদের সবাইকে এক সারিতে বসিয়ে মন্ত্রপাঠ করেন গ্রাম প্রধান। তার মন্ত্রোচ্চারণের সাথে নষ্ট হয় পুরুষ ভ্রূণ আর আদরে বেড়ে ওঠে কন্যা ভ্রূণ। বহু যুগ ধরে চলে আসলেও তিনি নিজের হৃদয় থেকে এই প্রথা মানতে পারেন না অগ্নিজিতা। কিন্তু এই প্রাচীন নীতি বদলাতে পারেননি তিনিও। এখানে গ্রাম প্রধান নিজে নির্বাচন করেন তার উত্তরসূরিকে। তারপর তার হাত ধরেই শুরু হয় নবাগতর প্রশিক্ষণ। প্রথম পর্বে অনেক তন্ত্র মন্ত্র শিখতে হয় নবাগতকে। সেই শিক্ষা শেষ হলে পরে তাকে বেশ কয়েকটা বছর কাটিয়ে আসতে হয় আধুনিক পৃথিবীর সান্নিধ্যে।
সেখান থেকে ফিরে আসার পর পূর্বসূরি নিজেই আনুষ্ঠানিকভাবে গ্রামের দায়িত্ব তুলে দেন তার পরবর্তী প্রজন্মের হাতে। নমসিতার কাছে তন্ত্রের পাঠ শেষ করে ভৈরবীর বেশে আধুনিক পৃথিবীতে নেমে এসেছিলেন অগ্নিজিতা। তখনই তার এক পুরুষ শিষ্য হয়। শিষ্য হলেও তাদের সম্পর্কটা কিন্তু ঠিক গুরু শিষ্যের নয়, বরং বন্ধুর মতো ছিল। আর সেই সময়েই প্রথমবারের জন্য পুরুষে মুগ্ধ হয়েছিলেন অগ্নিজিতা। কিন্তু এক পুরুষের হাতেই আজ নিজের চিন্তাভাবনার উপর রাশ টানলেন অগ্নিজিতা। পিছনেই তার কুটির। ধ্যানের আসন ছেড়ে কুটিরের ভেতরে প্রবেশ করলেন অগ্নিজিতা। গ্রামের বেশিরভাগ নারী তাদের সন্তানদের নিয়ে বাস করলেও নিজের কুটিরে একলাই থাকেন অগ্নিজিতা। কুটিরে ঢুকেই তিনি চলে গেলেন ঘরের কোণে। সেখানে পড়ে রয়েছে অনেকগুলি ছোট ছোট প্রস্তরখণ্ড। কুপির আলোতে দেখা যাচ্ছে না সেগুলোকে। অদ্ভুত তাদের গড়ন আর ভিন্ন স্বাদের রং। কোনটা লাল, কোনটা সবুজ, কোনটা ছাইরাঙা আর কোনটা নীল। পাথরগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন অগ্নিজিতা। বহুদিন পর এক গুরুদায়িত্ব হঠাৎ ন্যস্ত হয়েছে তার উপরে। অগোছালো হাতটা পাশে পড়তেই চমকে উঠল নীল। জায়গাটা খালি খালি লাগছে না? একটু তন্দ্রা মতো এসেছিল, কিন্তু চোখ খুলতেই ধক করে উঠল তার বুকটা। পাশে তিস্তা নেই। শোয়ার সময় এসিটা অন করে দিয়েছিল নীল, তাই এই গরমেও বেশ ঠান্ডা হয়ে আছে ঘরখানা। তার সঙ্গে পাল্লা দিয়ে নাইট ল্যাম্পের মায়াবী আবছা আলোয় ভরে উঠেছে তার ঘরের চারটে কোণ। চারপাশে চোখ বুলিয়ে নীল বুঝতে পারল ঘরে তিস্তা নেই। হঠাৎ তার চোখ পড়ল ঘরের বাঁ দিকের দেওয়ালে। সেখানে একটা আধ খোলা দরজা। দরজার ওপারে বেডরুম সংলগ্ন বাথরুম। তিস্তা ওখানে যায়নি তো? মনে মনে ভাবল নীল। তারপর গলাটা একটু উপরে তুলে সে ডাকল, তিস্তা। কোনো সাড়া নেই। এবার ভয় করল নীলের। এখনো তার মনের ভিতরে দগদগ করছে গত রাতের সেই অদ্ভুত ঘটনাটা। তখনও ওরা গঙ্গাধরপুরে। মাঝরাতে হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গিয়েছিল নীলের। ডান দিক ফিরে তিস্তার দিকে তাকাতে চমকে উঠেছিল সে। কি দেখছি নীল? এ যে হুবহু একটু আগেই দেখা তার দুঃস্বপ্নে দেখা দৃশ্যটা ছাড়া আর কিচ্ছু না। বিছানার উপর চিত হয়ে শুয়ে আছে তিস্তা। অন্তর্বাস দুটো এখনো ঠিকঠাক জায়গায় থাকলেও কেউ যেন তার নাইটিটাকে জোর করে টেনে খুলে দিয়েছে গলার কাছাকাছি। সে চুপচাপ তাকিয়ে আছে ছাদের কড়িকাঠের দিকে। অথচ টপ টপ করে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে তার দু চোখের কোনা বেয়ে। তিস্তা, চেঁচিয়ে উঠল নীল। কোনো সাড়া দেয়নি তিস্তা। নীল আর অপেক্ষা করেনি। দুহাতে জড়িয়ে ধরে তিস্তার পাথরের মতো ভারী শরীরটাকে টেনে নিয়েছিল নিজের বুকের কাছে। নীলের নিশ্চিত আশ্রয়েও কিছুক্ষণ পাথরের মতো পড়েছিল তিস্তা। তারপর আস্তে আস্তে মুখ খুলেছিল সে। নীল, আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ, নইলে ওই পিশাচটা
শেষ করে দেবে আমাকে। কাল কাল রাতেও এসেছিল। কে? বিস্ময়ে ঝরে পড়েছিল নীলের গলায়। ওই যে নিজের ডান হাতের তর্জনীটাকে তুলে জানলার দিকে ইশারা করেছিল তিস্তা, কিন্তু সেদিকে তাকিয়ে অবাক ছাড়া আর কিচ্ছু হয়নি নীল। কিছুই তো নেই জানলায়, কেবল কেবল জ্যোৎস্নার আলো সামনের কলা বাগানটায় মাথায় পিছলে ঢুকে পড়েছে ঘরের মধ্যে। তবুও তিস্তার কথা ফেলতে পারেনি নীল। তিস্তাকে বুকে জড়িয়ে রেখে সে বলেছিল, ওখানে কিছু নেই তিস্তা, আর তুমি চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো, আমি তো আছি। নীলের বাহুবন্ধে ধীরে ধীরে এলিয়ে পড়েছিল তিস্তা। তবে তিস্তা ঘুমিয়ে পড়লেও আর ঘুমোতে পারেনি নীল। তিস্তাকে বুকে জড়িয়ে রেখেই সে ঠিক করে ফেলেছিল তার পরবর্তী পদক্ষেপ। কাল বাড়ি ফিরেই কনসাল্ট করতে হবে ওদের ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর দাসের সাথে। তারপর তার কথা মতো তিস্তাকে নিয়ে যেতে হবে আরও বড় কোনো ডাক্তারের কাছে। নিজেই ফিজিওলজির ছাত্র বলেই এই ব্যাপারটা কিছুটা হলেও বোঝেনি। তিস্তার যা হচ্ছে তার মূলে থাকতে পারে কোনো গভীর মানসিক অসুখ। সেই মতো তিস্তার শরীর খারাপের বাহানায় সকালবেলায় ওকে নিয়ে ফাদারের কাছ থেকে ছুটি চাইতে গিয়েছিল নীল। ফাদার একটু টাল বাহানা করেছিলেন ওকে ছুটি দিতে, তবে শেষ পর্যন্ত তাকে হার মানতে হয়েছিল নীলের কাছে। গাড়ি বুক করা হয়ে গিয়েছিল সকালে, সেটা নিয়েই দুপুরের মধ্যেই ওরা পৌঁছে গিয়েছিল চন্দননগরে। সন্ধেবেলায় হাসপাতাল থেকে ফেরার পথে নীলের অনুরোধে ডক্টর দাস তিস্তাকে দেখতে নিজে এসেছিলেন ওদের বাড়িতে। তিনি কয়েকটা ঘুমের ওষুধ দিয়ে গেছেন আর নিজে ফোন করে আগামীকাল সকালেই অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিয়েছেন কলকাতার এক বিখ্যাত সাইকিয়াট্রিস্টের সঙ্গে। বিছানায় উঠে বসেই নীলের মনে পড়ে গেল বেরোবার আগে ডক্টর দাসের বলা কথাগুলো। আজ যা ঘুমের ওষুধ দিলাম তাতে মনে হয় না আর খুব একটা অসুবিধা হবে। আমার বিশ্বাস আজ রাতে আর ঘুম ভাঙবে না তিস্তার। খুব বেশি ডিগ্রি না থাকলেও ডক্টর দাস যা বলেন সেটা মিলে যায় হুবহু। বহুদিনের অভিজ্ঞতা ভদ্রলোকের। তার খেলাপ হয়েছে দেখে একটা ঠান্ডা স্রোত হিলহিলি সাপের মতো নেমে গিয়েছিল নীলের মাথা থেকে পায়ের পাতা অবধি। সে ফের চিৎকার করে উঠল, তিস্তা, তুমি কোথায়? সারা নেই কোনো। তড়ি ঘড়ি বিছানা থেকে নেমে একবার বাথরুমে উকি মেরে বেডরুমের দরজার দিকে এগিয়ে গেল সে। শোয়ার সময় বেডরুমের দরজাটা বন্ধ করে দিয়েছিল নীল, সেটার ছিটকিনি খোলা। দরজা পেরিয়ে নীল বাইরে বেরিয়ে এলো। ওর পাশের ঘরটাই বাবা আর মায়ের। অন্য দিনের মতো আজও খোলা রয়েছে ঘরের দরজাটা। রাস্তার আলো কিছুটা হলেও জানলা দিয়ে এসে পড়েছে ঘরের ভিতরে। সেই আলোতেই নীল দেখল মশারির মধ্যে অঘোরে ঘুমোচ্ছে ওর বাবা আর মা। নীল ভাবল একবার জাগাবে তার বাবাকে, কিন্তু তার আগেই থমকে গেল সে। চাঁদে ওঠার সিঁড়ির দেওয়ালে আলোটা এসে পড়ল কিভাবে। নীলদের বাড়িটা একতলা। বাড়িটার সামনে রয়েছে একটা চওড়া রাস্তা, আর রাস্তার ওপারে গঙ্গা। বাড়িটার ঠিক উল্টো দিকের ফুটে গঙ্গার গা ঘেঁষে একটা বড় ল্যাম্পপোস্ট আছে। সেখানে একটা টিউব লাইট লাগানো। টিউবটার দিকে উল্টো দিকে নীলদের ছাদের দরজা। দরজাটা খোলা থাকলে রাতে সেই টিউবের আলো ছাদ পেরিয়ে ধাক্কা মারে দরজার ঠিক উল্টো দিকে ছাদে ওঠা সিঁড়ির দেওয়ালে। হঠাৎ নীল খেয়াল করল ঘরের মধ্যে কোনো আলো না জ্বললেও চকচক করছে ছাদে ওঠার সিঁড়ির দেওয়ালখানা। এত রাত্রিরে তো ছাদের দরজা খোলা থাকার কথা নয়। তবে কি তিস্তা ছাদে? বাবাকে ডাকতে গিয়েও দুপা পিছিয়ে এলো নীল। হুড়মুড় করে সিঁড়িগুলো ডিঙিয়ে উঠে এলো ছাদের উপর। নীলের অনুমান ভুল হয়নি।
দরজার দিকে পিছন করে ছাদের পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে আছে তিস্তা। এতক্ষণ পর যেন ধরে প্রাণ পেল সে, তিস্তা, কিন্তু এখনো তিস্তা নীরব, তাকিয়ে আছে রাস্তার ওপার দিয়ে বয়ে চলা গঙ্গার দিকে। শরীরের ভাষা যেন বলে দেয় সে আদৌ শুনতে পায়নি নীলের গলার আওয়াজ। দিনের বেলায় ঠিক থাকলেও রাত হলেই এমন বদলে যাচ্ছে তিস্তা। ভয়টা আবার লোহার শিকলের মতো পেঁচিয়ে ধরতে শুরু করলো নীলকে। তবু নীল এগিয়ে গেল তিস্তার দিকে। তার কাঁধে হাত রেখে নরম গলায় সে বলল, তিস্তা, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? এবারও তিস্তা নিথর। নীল আবার এসে দাঁড়ালো তিস্তার মুখোমুখি। তারপর তার দুটো হাত দিয়ে তিস্তার কাঁধ দুটোকে ঝাঁকিয়ে সে বলে উঠল, তিস্তা, তিস্তা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? এত সামনে থেকে কোনো মানুষ কথা বলে তা শুনতে না পাওয়ার তো কথা নয়, কিন্তু এবারও কোনো উত্তর দিল না তিস্তা। যেন সে দেখতেই পায়নি নীলকে। কিন্তু নীলও তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে আবারও ডাকল তিস্তাকে, পরপর বেশ কয়েকবার, কিন্তু প্রতিবারই যে নিরুত্তর তিস্তা। মেয়েটাকে যে ভালোবাসে পাগলের মতো, সেই ক্লাস 8 থেকে বন্ধুত্ব, যা শেষ পর্যন্ত গড়িয়েছে বিয়ের পিঁড়িতে। ওদের কনভেন্টের ফাদার জোসেফেরও মত ছিল এই বিয়েতে। বাবা মরা তিস্তাকে কোলে পিঠে মানুষ করেছেন তিনি। অথচ সেই ভীষণ চেনা খুব কাছের মেয়েটাই মাঝরাত্রিরে কেমন যেন অচেনা হয়ে গেছে তার। এতক্ষণ পর ধৈর্যের বাঁধ ভাঙল নীলের। গতকাল রাত থেকে বয়ে চলা উৎকণ্ঠাগুলো যেন সজোরে ধাক্কা মারল তার হৃৎপিণ্ডের ঠিক মাঝখানে। সেই ধাক্কাটা সামলাতে পারল না নীল। এক অব্যক্ত যন্ত্রণায় ভিজে গেল তার দুই চোখের কোণ। তিস্তা, তিস্তা, তুমি কেন এমন করছো? আমার যে বড় কষ্ট হচ্ছে। আমি যে তোমাকে বড্ড ভালোবাসি তিস্তা। রাতের নিস্তব্ধতা ভেঙে সেই কণ্ঠস্বর শুধু আশেপাশেই নয়, ছড়িয়ে পড়ল নদীর ওপারেও। কিন্তু তিস্তা অপলক। নীল আর নদী দুজনকেই পেরিয়ে তাকিয়ে আছে বহু দূরে। চারপাশ পুরো অন্ধকার। গরম থাকলেও খোলা হয়নি ঘরের কোনো জানালা বা দরজা। বন্ধ ঘরের ঠিক মাঝখানে মেঝের উপর জ্বলছে একটা মাটির প্রদীপ। ঘরে কোনো হাওয়া না থাকলেও তিরতির করে কাঁপছে তার শিখা। প্রদীপের সামনে বসে এক দৃষ্টিতে তার কম্পমান শিখার দিকে তাকিয়ে আছে রাজেন। বিপদ ঘটে যাওয়ার আগেই কোনো না কোনোভাবে তার একটা আন্দাজ পান রাজেন, ঠিক যেমন পেয়েছিল দুদিন আগে গির্জায়। সেদিন চার্চ থেকে বাড়ি ফেরার পরেই হঠাৎ ধুম জ্বর এসেছিল তার। সেই জ্বরেই রবিবারের বাকি দিন আর গতকাল সারা দিন বিছানা ছেড়ে উঠতে পারেননি রাজেন। কিন্তু একলা থাকার তো জ্বালা অনেক। ঘরের সব সবজি শেষ হয়ে গিয়েছিল সোমবার দুপুরে। বাচ্চুর মাকে ফোন করে বলে দিলে রান্না করতে আসার সময় সেই কিনে আনতো কিছু না কিছু। কিন্তু এই সবজির ব্যাপারটায় বড় খুঁতখুঁতে তিনি। অন্যের কিনে আনা সবজি মুখে রোচে না, তাই আজ সকালে শরীরটা একটু ঠিক হতেই খানিক সবজি কেনার জন্য বাজারে গিয়েছিলেন রাজেন। কিন্তু সেখানে গিয়েই তিনি শুনেছিলেন খবরটা, নন্টু দত্তর কমবয়সী মেয়েটা নাকি কাল রাতে মারা গেছে। পুলিশ কিছু না বললেও যারা দেখেছে তারা বলছে মেয়েটার মুখের দিকে নাকি তাকানো যাচ্ছিল না। ফ্যাকাশে মুখ জুড়ে অসম্ভব যন্ত্রণা। দেখে মনে হয় কেউ গলা টিপে মেরেছে, অথচ ঘরের দরজা নাকি বন্ধ ছিল ভেতর থেকে। তখনই সতর্ক হয়ে গিয়েছিলেন রাজেন। ওখানে দাঁড়িয়ে নিয়েছিলেন নিজের সিদ্ধান্ত। আজ সন্ধেবেলায় সাধনায় বসতেই হবে তাকে। তিনি একমাত্র মানুষ যিনি পারেন এই শহরকে আরো বড় ক্ষতির হাত থেকে রক্ষা করতে। বিকেল গড়িয়ে সন্ধে নামতেই সাধনায় বসেছিল রাজেন। প্রচণ্ড উত্তেজনায় ওই প্রদীপের শিখার মতোই কাঁপতে শুরু করেছিল তার শরীরও। মাহেন্দ্রক্ষণ উপস্থিত। এবার বিনা বাতাসে এবার যে কোনো একদিক বেঁকে যাবে প্রদীপের শিখা, আর সেদিকেই হবে তার
পরবর্তী গন্তব্য। দপ করে একবার জ্বলে উঠল প্রদীপের শিখাটা, তারপর আস্তে আস্তে বেঁকে যেতে শুরু করলো সেটা। রাজেন দেখলেন শিখাটা বেঁকে গেছে তার দিকে। প্রদীপটা রয়েছে ঘরের ঠিক মাঝখানে, আর সাধনার নিয়ম মেনে রাজেন বসে আছেন প্রদীপের দক্ষিণ পশ্চিম দিকে। তার বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণ পশ্চিমমুখী একটা রাস্তা আছে, যেটা সোজা চলে গেছে গির্জার মূল ফটকে। মনের ভেতরে জমে থাকা সন্দেহগুলোর প্রথমটার অবসান হতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন রাজেন। তারপর তিনি তাকালেন প্রদীপের পাশে রাখা বালি ঘড়িটার দিকে। ভৈরবী নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর অন্য একজন সন্ন্যাসীর কাছে তন্ত্র সাধনার আরও কিছু পাঠ নিয়েছিলেন তিনি। হিমালয়ের সেই সন্ন্যাসী তাকে দিয়েছিলেন এই বালি ঘড়িটা। এই ঘড়ি বলে দেয় যে কোনো কাজ শুরু করার সঠিক মুহূর্তটা। সাধনা শুরুর আগে এই ঘড়ির উপরে চেম্বারটাতে বালি ভর্তি করে প্রদীপের পাশে রেখেছিলেন রাজেন। সাধারণ বালি ঘড়ি চলে সময় মেনে, কিন্তু এই ঘড়ি স্বতন্ত্র। সাধনায় তিনি বসেছেন বড়জোর 1.25 ঘন্টা, কিন্তু এর মধ্যেই উপরের চেম্বার থেকে বালি পড়ে ভরে গেছে নিচের চেম্বারের 1/3। নিচের চেম্বারটা পুরোপুরি ভরে গেলে রাজেনকে গির্জায় পৌঁছতে হবে 12 ঘন্টা পরে। আর 1/3 মানে 4 ঘন্টা। অনেকক্ষণ পর ঘাড় ঘুরিয়ে নিজের ডান দিকে রাখা হাত ঘড়িটার দিকে তাকালেন রাজেন। রেডিয়াম লাগানো কাঁটাগুলো বলছে রাত 8টা বাজে। বুকের ভিতরে একটা চাপা শিরশিরানি অনুভব করলেন রাজেন। তাকে গির্জায় পৌঁছতে হবে ঠিক রাত 12টায়। আকাশমণি গাছটার নিচে পৌঁছতেই রাজেন টের পেলেন তার ডান হাতের তালুবন্দি পাথরটা আবার কাঁপছে। কোনো অতিপ্রাকৃত শক্তির সাথে লড়তে গেলে বালিঘড়ি বা প্রদীপের মতো রাজেনের ভরসা এই ছোট্ট 3 কোণা পাথরটাও। ভৈরবী দিয়েছিলেন। 3 কোণা আর ছাইরঙাই পাথরটা দেখতে তীরের ফলার মতো। 3টে কোণের একটা কোণ আবার লাল রঙের। সাধনায় বসে জাগিয়ে তুলতে হয় এই পাথরকে। প্রদীপের শিখা প্রথমবার ঠিক নির্দেশ করার পরেই জেগে ওঠে এই পাথর। যাত্রা শুরুর সময় ডান হাতের তালুর মধ্যে রাখতে হয় এই পাথরকে। কোনোভাবেই যদি তার ধারক গন্তব্যে পৌঁছনোর দিক ভুল করে, তখনই কেঁপে ওঠে মুঠিবদ্ধ পাথরটা। মুঠি আলগা করলে তখন তালুর উপরেই কম্পাসের কাঁটার মতো ঘুরতে ঘুরতে একসময় স্থির হয়ে যায় পাথরখানা। সেই সময় তার লাল কোণটা নির্দেশ করে সঠিক পথের দিশা। এই পথে আসার সময় আগেও মুঠোর ভিতরে কম্পন অনুভব করেছেন রাজেন। গির্জার সেখানে পৌঁছনোর আগে একটা 3 রাস্তার মোড়ে হঠাৎ কেঁপে উঠেছিল পাথরখানা। মুঠো খোলার পর রাজেন দেখেছিলেন গির্জার রাস্তা ছেড়ে তাকে ডান দিকে রাস্তায় ঢুকতে বলছে পাথরখানা। অবাক হলেও ওই মন্ত্রপুত পাথরের আদেশ অমান্য করার ক্ষমতা ছিল না রাজেনের। কিছুটা এগোনোর পরই তার মাথায় ঢুকেছিল ব্যাপারটা। পাথরটা তাকে নিয়ে চলেছে কবরখানার দিকে। রাত হলে তো বন্ধ হয়ে যায় গির্জার মূল ফটক। নিজের উপর রাগই হয়েছিল রাজেনের। বয়সের সাথে সাথে কি বুদ্ধিশুদ্ধিগুলোও কি তার লোপ পাচ্ছে দিন দিন? খানিকটা এগোনোর পর একটা জায়গায় এসে থমকে গিয়েছিল রাজেন। গির্জা বা কবরখানার বাকি পাঁচিল 1 মানুষ সমান উঁচু হলেও এই জায়গাটা হাঁটুর বেশি উঁচু নয়। দেখলেই বোঝা যায় ভেঙে গেছে পাঁচিলটা। গত শুক্রবার ঝড়ে গাছ পড়েছিল কবরস্থানের পাঁচিলের একটা জায়গায়। রাজেন বুঝতে পারলেন এই সেই জায়গা। গাছটা সরিয়ে জায়গাটা পরিষ্কার করা হলেও এখনো সরানো হয়নি পাঁচিলটা। ততক্ষণে আবার কাঁপতে শুরু করেছে রাজেনের মুঠোবন্দি সেই পাথর। মুঠো আলগা করতেই পাথর তাকে বলেছিল এখান দিয়েই কবরস্থানে ঢুকতে।
গ্রেভিয়ার্ডে ঢুকে একটুখানি হেঁটে আকাশমণি গাছটার তলায় দাঁড়িয়েছিল রাজেন, একটু দম নেওয়ার জন্য। কিন্তু তার মধ্যেই আবার কাঁপতে শুরু করেছে পাথরটা। মুঠো খুলতেই একটু নড়াচড়া করে দুপায়ের উপর দাঁড়িয়ে গেল পাথরটা। গন্তব্যে পৌঁছে গেলে দুপায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে পড়ে যায় পাথরটা। পাথরটাকে পকেটে ঢুকিয়ে মনে মনে সতর্ক হলেন রাজেন। সামনে শতাব্দী প্রাচীন গ্রেভিয়ার্ড, শুধু মৃত নয়, বুকে ক্রুশ নিয়ে ইতিহাসও যেন সার বেঁধে শুয়ে আছে এখানে। আকাশমণি ছাড়াও বট, অশ্বত্থ, ডালিম, বকুল এইসব গাছও ছড়িয়ে আছে ইতিউতি। চাঁদের আলোয় ধুয়ে যাচ্ছে চারিদিক। শুকিয়ে যাওয়া কয়েকটা পাতা এদিক ওদিক পড়ে থাকলেও নিয়মিত পরিচর্যা হয় বলে এখানে আগাছা নেই। জায়গাটা অচেনা নয় রাজেনের, তবুও মাঝরাতে সব কিছু যেন অপরিচিত লাগছিল তার। হঠাৎ তার কানে এলো খসখস আওয়াজ। কেউ যেন সেই শুকনো পাতা ডিঙিয়ে এগিয়ে আসছে তার দিকে। নিচের স্নায়ুগুলোকে শক্ত করলেন রাজেন। শব্দটা আসছে ডান দিক থেকে। সেদিকে তাকাতেই তিনি দেখলেন পাশের বটগাছটার আড়াল থেকে বেরিয়ে তার দিকে এগিয়ে আসছেন সুজাত। আপনিও এখানে? আই এক্সপেক্টেড ইউ হিয়ার। সুজাতর গলার স্বর যেন কিরকম মরা মরা। রাজেন কি বলবেন ভেবে পাচ্ছিলেন না। সুজাত আবার বললেন, তিস্তা যাওয়ার আগে আমার কাছে এসেছিল। ওর শরীরের চারপাশে। কথাটা শেষ করতে পারলেন না সুজাত। তার আগে কেঁপে উঠল গ্রেভিয়ার্ডের মাটি, যেন ভূমিকম্প এসেছে। বাতাস তো ভারী হয়েছিল আগেই। রাজেন অনুভব করলেন একটা বিচ্ছিরি আষ্টে গন্ধে ভরে গেছে চারিদিক। কি হচ্ছে বুঝতে পারছিলেন না রাজেন, কিন্তু সুজাত একটা হ্যাঁচকা টান মেরে তাকে নিয়ে লুকিয়ে পড়লেন আকাশমণি গাছটার পিছনে। তারপর ডান হাতের তর্জনী তুলে ইশারা করলেন উত্তর দিকে একটা কবরের দিকে। 150 বছর পর আমার ধারণা ঠিক হলে। চাঁদের আলোয় রাজেন স্পষ্ট দেখলেন নিজে থেকেই একটা কফিনের ঢাকনার মতো খুলে যাচ্ছে একটা কবরের মাটির উপরে পড়ে থাকা অংশটা। আবার কিছুক্ষণ সব চুপচাপ। রাজেন অনুভব করছিলেন একটা প্রচণ্ড ধুকপুকানি শুরু হয়েছে তার বুকের ভিতরে। এই বয়সে এত উত্তেজনা ভালো নয়। নিজেকে শান্ত করার চেষ্টা করলেন তিনি, কিন্তু এরপর যে দৃশ্যটা দেখলেন তাতে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন রাজেন। কবর থেকে উঠে আসছে এক কম বয়সী পুরুষ, দেখে মনে হয় ভারতীয়। কবর থেকে বেরিয়ে এসে সে নিজেই বন্ধ করে দিল কবরের ঢাকনাটা। তারপর ওদের পিছনে রেখে হেঁটে গেল গ্রেভিয়ার্ডের সীমানার দিকে। কিন্তু সে পাঁচিলের কাছে পৌঁছতেই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। সুঠাম পুরুষ হঠাৎ বদলে গেল একটা কালো বিড়ালে। সে বিড়ালটা মুখে একটা বিচ্ছিরি রকম আওয়াজ করে এক লাফ দিয়ে উঠে পড়ল পাঁচিলের উপর। তারপর সেখান থেকে লাফ দিয়ে বেরিয়ে গেল গ্রেভিয়ার্ডের বাইরে। রাজেন দেখলেন প্রচণ্ড বিবর্ণ হয়ে গেছে সুজাতের মুখখানা। ফ্যাসফ্যাসে গলায় তিনি বলে উঠলেন, কি হবে রাজেন বাবু? ওর তো 150 বছর আগের একজন নেটিভ ইন্ডিয়ান যে সাহেবের বাড়িতে কাজ করে, সেই সাহেবের বউকে রেপ করলে ঠিক কি ধরনের শাস্তি হতে পারে? নীলের দিকে প্রশ্নটা ছুড়ে দিলেন সুজাত। বন্ধ ঘরে নীল আর সুজাত ছাড়াও রয়েছেন রাজেনবাবু আর ফাদার জোসেফ। ঘরটা সুজাতর। ওর অনুরোধেই আজ স্কুল সেরে এখানে এসেছে নীল। তবে রাজেনবাবুকে আশা করলেও ফাদার জোসেফকে এখানে আশা করেনি নীল। যতটা ভেবেছিল আলোচনাটা যে তার থেকেও গম্ভীর হতে চলেছে, তা আজ করতে পেরেছিল সে। কিন্তু এরা সবাই তার সাথে কি কথা বলতে চায়
তা বুঝতে পারছিল না নীল। তবুও মাথা ঠান্ডা রেখে সে উত্তর দিল সুজাতর প্রশ্নের। মৃত্যুদণ্ড। হালকা হাসলেন সুজাত। আরে কেসটা কোর্ট অব্দি গড়ালে তো তার আগেই সাহেব লোকটাকে গুলি করে মেরে ফেলেছিল। আমাদের চার্চের গ্রেভিয়ার্ডে যাদের কবর দেওয়া হয়েছে তাদের প্রত্যেকের একটা সংক্ষিপ্ত ইতিহাস রাখা রয়েছে এখানে। প্রথম দিন তিস্তার শরীরের চারপাশে একটা কুয়াশার বলয় লক্ষ্য করেছিলাম আমি আর রাজেনবাবু। আর সেদিনই বুঝেছিলাম যে কোনো অপ্রাকৃতিক শক্তির টার্গেট হয়েছে তিস্তা। সেদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যাতে এই বিপদ থেকেও রক্ষা পায়। জানো তো নীল, প্রার্থনার শক্তি অসম্ভব। তখন কেউ যেন ভিতর থেকে আমাকে বলেছিল যে চার্চের পুরনো নথিগুলো একবার ঘেঁটে দেখতে। রবিবার সারা দিন চার্চের সব পুরনো নথি ঘেঁটে আমি পেয়েছিলাম সুবল উইলিয়াম দাস নামের ওই লোকটার নামে একটা খাতা। বাকি সব লোকের মতনই জীবনপঞ্জি আর মৃত্যুর কারণ লেখা আছে সেখানে, কিন্তু তার শেষ পাতায় লেখা আছে লোকটার এক আত্মীয়ের বয়ান। সে বলছে, এভাবে ওকে মেরে ভুল করলো সাহেব, অন্য শাস্তি দিতে পারত। লোকটা আফ্রিকান কালো জাদু জানে, অপঘাতে মারা গেছে বলেই সেই জাদুর বলে মানুষটা আবার জেগে উঠবে ঠিক ঠিক 150 বছর পর। তখন তার লাগবে শিকার। পছন্দের শিকারকে হাতে না পেলে সে সব কিছু ছাড়খাড় করে দেবে। আর তোমাকে তো আগেই বলেছি নীল, সেই কবর থেকে উঠে আসার ঘটনাটা আমি আর রাজেনবাবু দুজনে নিজের চোখের সামনে দেখেছি। কেন গত এক সপ্তাহে গঙ্গাধরপুরে 5টা কম বয়সী মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এবার তা আঁচ করতে পারল নীল। কিন্তু এই লোকগুলো কি চায় তার কাছে? কেঁপে উঠল নীলের বুক। তো আপনারা কিছু করুন। আপনি আছেন, ফাদার জোসেফ আছেন, রাজেনবাবুর মতো একজন তান্ত্রিকও আছেন। আমরা অনেক চেষ্টা করেছি নীল, কিন্তু আমাদের ক্ষমতা নেই ওকে থামানোর। এবার কথাগুলো বললেন রাজেনবাবু। সে যে ফেঁসে যাচ্ছে তা বুঝতে পারছিল নীল। নতুন চাকরি বলে তিস্তাকে ডাক্তার দেখিয়ে নিজের মায়ের জিম্মায় রেখে আবার গঙ্গাধরপুরে ফিরে এসেছিল নীল। তখনও 2টো অস্বাভাবিক মৃত্যুতে ভারী হয়ে উঠেছে এখানকার বাতাস। তারপর আরও 3টে। আজকে সকালেই নীল ভাবছিল জায়গাটা ছেড়ে চলে যাওয়ার কথা, কিন্তু তার বদলে জায়গাটার সাথে আরও জড়িয়ে যাচ্ছে সে। তবুও মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছিল নীল। তাহলে এর জন্য আপনারা আমাকে কি করতে বলছেন? আমি তো একজন সামান্য মানুষ। আমি এই সমস্ত পিশাচের সাথে কিভাবে লড়ব? তুমি পারবে না নীল, কিন্তু তুমি আমাদের সাহায্য করতে পারো। এবার মুখ খুললেন ফাদার জোসেফ। এই পিশাচকে বাগে আনতে আমাদের তিস্তাকে চাই। ও চলে যাওয়ার পরেই কিন্তু মৃত্যুগুলো ঘটছে, এবং সবকটা একইভাবে। কিন্তু আকাশ ভেঙে পড়ল নীলের মাথায়। আচ্ছা, এত মেয়ে থাকতে তিস্তাই কেন ওর পছন্দের শিকার হলো? আমাকে বলতে পারবেন আপনারা? দোষটা হয়তো আমারই নীল, যে বাড়িটাই তোমাদেরকে থাকতে দিয়েছিলাম সেটা এখন চার্চের সম্পত্তি হলেও একটা সময় ওটা ওই সাহেবেরই বাড়ি ছিল। আমি জানতাম না ওই অভিশপ্ত ইতিহাসের কথা। তোমরা দুজন নতুন এসেছো, বড় বাড়িটা ভালো লাগবে ভেবেই এখন তো আমার মনে হয় প্রথমবার জেগে ওঠে ওই পিশাচটা গিয়েছিল ওখানেই, আর তখনই হয়তো ভালো লেগে গিয়েছিল তিস্তাকে। এবার সত্যি সত্যি ক্ষেপে উঠল নীল। তাহলে আপনার ভুলের মাসুল কি আমি আর আমার বউ দেব? আর কিচ্ছু বলতে পারেনি সে। তার চারদিক ডুবে ডুবে যেতে শুরু করেছিল এক নিকষ কালো অন্ধকারে।
নীলের হুঁশ ফিরেছিল কিছুক্ষণ পরে। দুটো নরম হাত ছুঁয়েছে তার কাঁধ। চোখ খুলে নীল দেখেছিল ফাদার জোসেফ এসে বসেছেন তার ঠিক সামনে। তার হাত দুটোই ছুঁয়েছে নীলের কাঁধ। এত কিছুর পরেও ফাদারের মুখটা অসম্ভব শান্ত। নীল, মনে আছে তোমাদের বিয়ের দিনটা? সেদিন আমি কি বলেছিলাম মনে আছে? রক্ত এক না হলেও তিস্তা আমার নিজের মেয়ে। একজন বাপ যেমন নিজের মেয়েকে তুলে দেয় তার স্বামীর হাতে, ঠিক তেমনি আমিও তোমার হাতে তুলে দিয়েছিলাম তিস্তাকে। বলেছিলাম সারা জীবন একে সুখী রাখতে। ও তোমার সাথে চলে যাওয়ার পর আর বাকি সব বাপের মতো সবার অলক্ষ্যে চোখের জল ফেলেছি আমিও। আমি আমার সেই মেয়েকে গঙ্গাধরপুরের জন্য শুধু নয়, সমস্ত মানব জাতির ভালোর জন্য আবার ভিক্ষা চাইছি তোমার কাছে। তুমি কি মেয়েটাকে আমায় ফিরিয়ে দেবে নীল? নীল দেখল চিকচিক করছে ফাদারের চোখের কোণ দুটো। তিনি ফের বললেন, আমি ডাকলে ও চলে আসতো নীল, কিন্তু তোমাকে লুকিয়ে। হঠাৎ যেন কথা হারিয়ে গেল ফাদারের। নীলদের স্কুলের প্রধান ছিলেন ফাদার জোসেফ। তিস্তার মতো অসম্ভব ভালোবাসতেন নীলকেও। সেই বৃদ্ধের সামনে বসে আরও একবার হারিয়ে গেল নীলও। কোনো কথা সরল না তার মুখে। পকেট থেকে মোবাইলটা বার করে সময় দেখল নীল। রাত 11টা বেজে 49 মিনিট। তার মানে আর মাত্র 1 মিনিট। শিকার সেরে শেষ রাতে আবার নিজের সমাধিতে ফিরে এলেও রোজ রাত 12টার সময় জেগে ওঠে সুবল দাসের পিশাচ। আকাশমণি গাছটার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে 4 জন পুরুষ, আর ওদের থেকে একটু দূরে, ওদের ঠিক পিছন করে সুবল দাসের সমাধির সামনে দাঁড়িয়ে আছে একজন মেয়ে, তিস্তা। অন্যদের মনে ঠিক কি চলছে তা বুঝতে পারছিল না নীল, কিন্তু একটা অতি প্রাকৃত ঘটনার মুখোমুখি হওয়ার আগে ভয়ের থেকেও একটা অপরাধ বোধ দুমড়ে মুচড়ে দিচ্ছিল তাকে। নিয়মিত ওষুধ আর মায়ের যত্নে আস্তে আস্তে ট্রমাটা কাটিয়ে সুস্থ হয়ে উঠছিল তিস্তা। শুধু ফাদার জোসেফের কথা ফেলতে পারেনি বলি তাকে খানিক জোর করে সে হাজির করেছে পিশাচের সামনে। শুধু তাই নয়, আরও একটা পাপ করেছিল নীল। মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে তিস্তাকে। পিশাচকে একমাত্র কাবু করতে পারেন ফাদার জোসেফই, কিন্তু সেটা তুমি পাশে থাকলে। ফাদার জোসেফ এই একটা মানুষের নামই যে এখানে তিস্তাকে টেনে নিয়ে এনেছে তা জানিনি, কিন্তু এরপর যে কি হতে চলেছে তা জানা নেই ওদের কারোরই। চিন্তাগুলো শিকার সন্ধানী শকুনের মতো চক্কর খাচ্ছিল নীলের মস্তিষ্কের চারপাশে। হঠাৎ সে অনুভব করল কাঁপতে শুরু করেছে তার পায়ের তলার মাটি, যেন ভূমিকম্প হচ্ছে। তারপরেই ক্যাচ করে একটা শব্দ হয়ে কফিনের ঢাকনা খোলার মতো খুলে যেতে লাগলো সুবল দাসের কবরের মাটির উপরের বাঁধানো অংশটা। ভয়ের থেকেও তিস্তার বিপন্নতা যেন অনেক বেশি জোরে ধাক্কা মারতে শুরু করেছিল নীলকে। সে ভাবল ছুটে গিয়ে জড়িয়ে ধরবে তিস্তাকে, কিন্তু এগোতে গিয়ে নীল টের পেল তার দুটো হাত দুপাশ থেকে শক্ত করে চেপে ধরে রেখেছেন রাজেনবাবু আর সুজাত। অন্যদিকে করজোড়ে এক মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে চলেছেন ফাদার জোসেফ। আস্তে আস্তে সেই কবরের ভেতর থেকে উঠে এলো একজন পুরুষ। ওদের 4 জন আর তিস্তাকে পিছনে রেখে সে এগিয়ে গেল সামনের পাঁচিলটার দিকে, কিন্তু কয়েক পা এগোনোর পরই হঠাৎ থেমে গেল সে। তারপর ঘাড় ঘুরিয়ে তাকালো তিস্তার দিকে। মাথার উপর একাদশীর সরু চাঁদ, সেই আলোতেই ওই পিশাচের মুখখানা দেখতে পেয়ে হিম হয়ে গেল নীলের সমস্ত শরীর। কি সাংঘাতিক নিষ্ঠুরতা লেগে রয়েছে তার অর্ধেক গলে যাওয়া মুখে। পিছন ফিরে সে এগিয়ে আসতে শুরু করলো তিস্তার দিকে। তিস্তা এখনো দাঁড়িয়ে আছে পাথরের মতো,
নীল দেখল ক্রমশ সবুজ হয়ে জ্বলতে শুরু করেছে ওই পিশাচের চোখ দুটো। এই পিশাচি আবার বিনা বাধায় স্পর্শ করবে তিস্তাকে, অথচ সে অসহায়। আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ করল নীল। কয়েক সেকেন্ড পরেই সে শুনতে পেল এক অর্থহীন পাশবিক চিৎকার। সব বোধহয় শেষ হয়ে গেল, চুরমার হয়ে গেল নীলের বুকের ভেতরটা। কিন্তু চোখ খুলে সে যা দেখল তাতে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত বিস্ময় একসাথে গ্রাস করল তাকে। বাকি 3 জোড়া চোখও তখন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। তিস্তার সামনে বসে রয়েছে ওই দানব। এই অন্ধকারেও স্পষ্ট বোঝা যায় কুকড়ে গেছে তার শরীর, অথচ তিস্তা এখনো শক্ত, ঠিক পাথরের মতো। কিন্তু সেই দানবও তো এত সহজে হার মানার পাত্র নয়। সে চেষ্টা করেছিল উঠে দাঁড়াবার, কিন্তু এবার সবাইকে অবাক করে দিয়ে তিস্তা এগিয়ে গেল সেই দানবের দিকে। নিজের হাত দিয়ে টেনে দাঁড় করিয়ে দিল সেই পিশাচকে। কয়েক সেকেন্ড মুখোমুখি দাঁড়িয়ে রইল ওরা। ততক্ষণে প্রচন্ড ভয় আর উত্তেজনায় শক্ত হয়ে গেছে আকাশমণি গাছের আড়ালে লুকোনো 4 জন পুরুষের শরীরও। কি ঘটে চলেছে বুঝতে পারছিল না তারাও। সেই দানব আবার এগিয়ে গেল তিস্তার দিকে। তারপর সে জড়িয়ে ধরল তিস্তার নরম শরীরখানা। তিস্তাও তার 2 হাত দিয়ে জড়িয়ে ধরল সেই পিশাচটাকে, যেন পরম আদরে আলিঙ্গন করছে সেই নরকের কীটটাকে। কিন্তু সেই আলিঙ্গনের মধ্যে তিস্তা নয়, হাঁসফাঁস করতে শুরু করলো সেই দানবটাই। আবার সেই পাশবিক চিৎকারে আবার ভরে উঠল গঙ্গাধরপুরের চার্চের চারপাশ। সবাই দেখল দানবটা চেষ্টা করছে, কিন্তু কিছুতেই বেরোতে পারছে না তিস্তার নাকপাশ থেকে। সেই অদ্ভুত দৃশ্যের স্থায়িত্ব হলো বেশ কয়েক মিনিট। তারপর সবাই শুনতে পেল বজ্রপাতের শব্দ। তার সঙ্গে সঙ্গে প্রচন্ড ধোঁয়া আর পোড়া গন্ধে ঢেকে গেল চারিদিক। সেই ধোঁয়া কেটে যাওয়ার পর 4 জন পুরুষ দেখল আর কোথাও নেই সেই পিশাচের অস্তিত্ব। আর তিস্তা এসে দাঁড়িয়েছে ওদের সামনে। তিস্তা, তুমি ঠিক আছো তিস্তা? ওকে দেখি লাফিয়ে উঠল নীল, কিন্তু হাতের ইশারায় তাকে থামিয়ে দিল তিস্তা। নীল, তোমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালাও তো। অসম্ভব ঠান্ডা তিস্তার গলা, কিন্তু তাতেও স্পষ্ট আদেশের সুর। নীলোর কথা শুনে পকেটে হাতড়ে বার করল মোবাইল ফোনটা। ফ্ল্যাশ লাইট জ্বালতেই সে আলো গিয়ে পড়ল তিস্তার ওপর। অবাক হয়ে দেখল এত বড় একটা ঝড় বয়ে গেলেও আঁচড় লাগেনি তার শরীরে। তিস্তার পরনে এক একটা জিনিস, তার উপরে কুর্তি। হঠাৎ ওই 4 জোড়া পুরুষ চোখের সামনে নিজের কুর্তিটাকে ডান হাত দিয়ে টেনে নাভির সামান্য উপরে তুলে নিল তিস্তা। তারপর বাঁ হাত দিয়ে জিনিসটাকে টেনে কিছুটা নিচে নামিয়ে দিল সে। নীল দেখল তিস্তার তলপেটের ঠিক সামনে একখানা সবুজ রঙের পাথর, দড়ির বেড় দিয়ে বাঁধা কোমরের সাথে, ঠিক বাচ্চারা যেভাবে কোমরে মাদুলি পড়ে। আর ঠিক সেই পাথরটার পিছনে উকি মারছে তিস্তার লাল রঙের অন্তর্বাস। ব্যাপারটায় অস্বস্তি হতে শুরু করেছিল নীলের, কিন্তু নির্বিকার তিস্তা। রাজেনের উদ্দেশ্যে সে বলে উঠল, দেখুন তো রাজেন বাবু, এই পাথরটা চেনা চেনা লাগছে কিনা। রাজেন আগেই দেখেছিলেন সবুজ রঙের পাথরটাকে। তিস্তার কথার কোনো সদুত্তর দিতে পারলেন না তিনি। মানে কিন্তু এই পাথর তো। আপনি ঠিকই ধরেছেন রাজেন বাবু। রাজেনের মুখের কথাটা কেড়ে নিয়ে শুরু করল তিস্তা। এইরকম পাথর আপনি দেখেছিলেন অগ্নিজিতার কাছে। তিনি আমার মা। আপনার নিশ্চয়ই মনে আছে, একদিন ভোরে উধাও হয়ে গিয়েছিল আমার মা।
কিন্তু তার আগের রাতে তারই ফসল আমি। জন্মের পর মাই আমাকে রেখে দিয়ে গিয়েছিলেন ফাদার জোসেফের কাছে। উলট পালট হতে শুরু করেছিল রাজেনের চারপাশের পৃথিবীটা, কিন্তু তিস্তা এখনো নির্বিকার। রাজেনের দিক থেকে মুখ ফিরিয়ে নীলের দিকে তাকালো সে। আর নীল, তোমার তো মনেই আছে কয়েকদিন আগের ঘটনা। তোমাদের বাড়ির ছাদে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম পাথরের মতো। না, সেই রাতে ওই পিশাচটা আমার কাছে আসেনি, এসেছিলেন আমার মা। জীবনে প্রথমবার মাকে দেখে এতটাই বিহ্বল হয়ে গিয়েছিলাম যে এই পৃথিবী থেকেই হারিয়ে গিয়েছিলাম। তুমি আমায় ডাকছিলে, বুঝতে পারছিলাম, কিন্তু মনে হচ্ছিল অনেক দূর থেকে। সাড়া দেওয়ার ক্ষমতা আমার নেই। মায়ের কাছ থেকে সেদিন আমি জানতে পারি আমার আসল পরিচয়। সেদিনই আমার মা কোমরে পরিয়ে দিয়ে গিয়েছিল এই পাথরখানা, আমার আমার রক্ষা কবচ। এইসব কি শুনছে সে? নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না নীল। তিস্তা বলল, কিন্তু এই কবজের কাজ শেষ হয়ে গেছে নীল, আমাকে ফেরত দিতে হবে। কথাটা শেষ করে আর দাঁড়ালো না তিস্তা। আকাশমণি গাছ আর ওদের পিছনে রেখে এগিয়ে গেল ভেঙে যাওয়া পাঁচিলটার দিকে। তিস্তা পাঁচিলটার কাছে পৌঁছানোর পর নীল একবার ডাকলো, তিস্তা। ডাক শুনে ওর দিকে ফিরে তাকালো তিস্তা। তার ঠোঁটে লেগে রয়েছে একটা মিষ্টি হাসি, কিন্তু আর দাঁড়ালো না সে। পাঁচিল টপকে বেরিয়ে গেল সবার চোখের আড়ালে। পরপর ঘটে যাওয়া ঘটনাগুলোর আকস্মিকতায় বিহ্বল চারজন পুরুষ কিছু বুঝে ওঠার আগেই। এই ঘটনার পর গঙ্গাধরপুরে বন্ধ হয়ে গিয়েছিল কমবয়সী মেয়েদের অদ্ভুত মৃত্যু। ফাদার জোসেফ আবার বাঁধিয়ে দিয়েছিলেন সুবল দাসের ভেঙে যাওয়া সমাধিখানা, কিন্তু তার কফিনের মধ্যে পাওয়া যায়নি শরীরের কোনো ভগ্নাবশেষ, এমনকি এক টুকরো হাড়ও না। আর সেই রাতের পর আর খুঁজে পাওয়া যায়নি তিস্তাকেও। অনেক চেষ্টা করেও নীল, ফাদার জোসেফ, সুজাত, রাজেন অথবা পুলিশ কেউ কোনো হদিশ করতে পারেনি তার।